আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের কাছে এসেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে। যে টপিক শুধুমাত্র ক্লাস 6-এ নয়, ক্লাস 6-এ পড়তে হয়, 7-এ পড়তে হয়, 8-এ পড়তে হয়, 9-এ, 10-এ, তারপরেও কি শেষ হয়ে যায়? ইন্টারমিডিয়েটে পড়বেন, তারপরেও শেষ না। ইউনিভার্সিটি অ্যাডমিশন, চাকরি, এক কথায় আপনারা যদি ইংরেজি পড়তে চান, গ্রামার যদি শব্দটা মুখে আনেন, তাহলে যেই টপিকটা আপনাকে ছাড়বে না তার নাম হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স। আপনাকে পড়তে হবে, পড়তে হবে, পড়তে হবে। এটা হচ্ছে এরকম যোগ আছে না, যোগ যেরকম দোল সহজে সারানো যায় না। আপনি যখন পড়ালেখা শুরু করবেন, আপনার পড়ালেখা শুরু মানে ইংরেজি পড়বেন, গ্রামার পড়বেন, চেঞ্জিং সেন্টেন্স পড়বেন না, এইরকম লেখাপড়া কখনো হইতে পারে না। মানে এক কথায় আমরা যদি বলে থাকি যে এই চেঞ্জিং সেন্টেন্স টপিকটা আপনি কোনো ক্লাসেই কোনোভাবে এটাকে অ্যাভয়েড করতে পারবেন না। মানে আমরা সাধারণত আমাদের পোড়া কপাল যে ক্লাস 6-এ শুরু করেছি, 6-এ শিখেছি, 7-এ শিখেছি, 8-এ শিখেছি, 9-এ, 10-এ, আরে সারা জীবন বড় ইংরেজি শিখেছি। এরপরেও আমরা সর্বশেষে কি করি? আমরা পারি না। কেন আমরা পারি না? এই জন্য আমাদের একটা বড় একটা সমস্যা রয়েছে। সমস্যাটা কি জানেন? সমস্যা হচ্ছে আমরা ধরেন ক্লাস 6-এ যা পড়েছি, 6-এ পড়ার পর এটাকে যে ক্লাস 7-এ নিয়ে যাব, এই মন মানসিকতা আমাদের নাই। আমরা যে বার্ষিক পরীক্ষার পরে বই খাতা কলম সব বিক্রি করে দিছি দোকানে, এই যে দোকানে বিক্রি করে দিলাম, এর সাথে সাথে মনে হয় আমরা আমাদের ওই যে যা শিখেছিলাম সবগুলো একসাথে বিক্রি করে দিয়েছি। আরে ভাই, নতুন ক্লাসে উঠতে হবে, সব কিছু নতুন থাকবে, কি এর পুরাতন পড়ালেখা? আমাদের টেন্ডেন্সিটা এরকম হয়ে গেছে যে আগে যা শিখেছি সব বাদ, নতুন ক্লাস নতুনভাবে শিখব। এই সারা জীবন শুধু শিখতেই যাবেন আর শিখতেই যাবেন, কোনো কালে শেখা শেষ হবে না। সারা জীবন লেখাপড়া শেষ করে বলবেন যে আমি পারি না। আমি আজকে বুঝাবো সুন্দর করে সেন্টেন্সের টপিক, এই টপিকটা। এরপরেও আপনাদের ভিতরে বোঝার পরে কয়েকদিন পরে আপনারা বলবেন যে পারি না। কারণ এটা আপনার দোষ না, এটা হচ্ছে আমরা জাতিগতভাবেই আমরা পারি না। ইনশাল্লাহ আজকে পারি না জাতিকে কেমনে পারাইতে হয় এটাই দেখবি ইনশাল্লাহ। আজকে চেঞ্জিং সেন্টেন্সের একদম A to Z। এক ক্লাসে তো শেষ হবে না, ধারাবাহিক আমরা ক্লাসগুলো কন্টিনিউ করব। সেই জন্য আমরা প্রথম ক্লাসটা শুরু করছি। প্রথম ক্লাসে আমরা দেখতে পাচ্ছি, দেখেন, চেঞ্জিং সেন্টেন্স। চেঞ্জিং সেন্টেন্স এটার অপর একটা নাম হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। একই জিনিস, যেটাই লাও সেটাই কদু, এইগুলো নিয়ে আমাদের আলোচনা করার প্রয়োজন নাই। দেখেন, যেহেতু টপিকটা হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স নিয়ে, মানে কি নিয়ে? সেন্টেন্স নিয়ে টপিকটা। যেহেতু টপিকটা হচ্ছে সেন্টেন্স নিয়ে, তাহলে আমাদের কাজ হচ্ছে সেন্টেন্স সম্পর্কে অ্যাট এ গ্লান্স একটা ধারণা নেওয়া। প্রথমত দেখেন, এই সেন্টেন্সকে প্রথমত দুইটা ভাগে ভাগ করা হয়েছে। অর্থ অনুসারে সেন্টেন্সকে প্রথমত 5 ভাগে ভাগ করা হয়েছে। প্রথম 5 প্রকার কি কি আপনারা দেখেন। প্রথম 5 প্রকার: অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লামেটরি। আবার গঠনগত দিক থেকে গঠন অনুসারে সেন্টেন্সকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে। সেটা হচ্ছে সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স, কম্পাউন্ড। যেহেতু টপিকের নাম হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স, মানে আপনাকে সেন্টেন্স চেঞ্জ করতে হবে। অ্যাসার্টিভ আছে, আপনাকে করতে বলবে ইন্টারগেটিভ। ইম্পারেটিভ আছে, করতে বলবে অ্যাসার্টিভ। মানে আপনাকে একটা থেকে আরেকটাকে রূপান্তর করতে বলে, এর নাম হচ্ছে রূপান্তর, হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। তাহলে মূলত হচ্ছে আমাদের এই যে টোটাল 8 প্রকার সেন্টেন্সের পরিবর্তন শিখতে হবে। এটাতে একটা ক্লাসে শেখা সম্ভব না। যদি আপনারা কেউ বলে ভাই এক ক্লাসে 30 মিনিটে সব শেষ, ভাববে নির্ঘাত চাপাবাস। আপনার 30 মিনিট দিয়ে আপনার কখনো এই চেঞ্জিং সেন্টেন্স টপিক শেষ করা আদৌ সম্ভব না। শেষ করতে পারবে জাস্ট 2-3টা রুলস, আপনাকে শুধুমাত্র চমক দেখাবে, আরে ভাই এ তো পানির মতো সহজ, শুধু পারবা। কিন্তু বাস্তবে একটু ধৈর্য ধরে আমাদের ধারাবাহিক প্রত্যেকটা ক্লাস দেখবেন, আমি বিস্তারিত আলোচনা করবো, ইনশাল্লাহ ভালোভাবে বুঝতে পারবেন। দেখেন, তাহলে আমরা প্রথমত অ্যাট এ গ্লান্স সেন্টেন্সগুলো বর্ণনা করলাম যে অর্থ অনুসারে সেন্টেন্সকে 5 প্রকার, আর গঠন অনুসারে সেন্টেন্স 3 প্রকার: সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। এখন এই 8 প্রকার সেন্টেন্স কি সবার পড়তে হবে? বললাম ক্লাস 6-এ আছে। ক্লাস 6-এ সবাই কি আপনি 8 প্রকার সেন্টেন্স পড়বেন? 6 থেকে মনে রাখবেন, দেখেন এদিকে আমরা লিখেছি, ক্লাস 6 থেকে 8 পর্যন্ত যারা আছেন, ক্লাস 6 থেকে 8 এই শ্রেণীর স্টুডেন্টরা শুধুমাত্র প্রথম 5 প্রকার সেন্টেন্স যেটা আছে সেটা পড়বেন। মানে হচ্ছে অ্যাসার্টিভ, ইন্টারগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লামেটরি। তাদের জন্য শুধুমাত্র এই 5 প্রকার সেন্টেন্স থেকে পরীক্ষায় আসবে। অন্যথায় আর যারা
আর যারা আপনার ক্লাস 9-10 উঠেছেন, 9-10-এর জন্য আপনার টোটাল 8 প্রকার সেন্টেন্স, মানে এই 5 প্রকার আর হচ্ছে এই 3 প্রকার, টোটাল 8 প্রকার সেন্টেন্স আপনাকে পড়তে হবে। আর ক্লাস 6-এ এখানে টোটাল মার্ক হচ্ছে আপনার 5 মার্কস। আর এখানে হচ্ছে আপনার 9-10 হচ্ছে 10টা থাকবে, আপনাকে 10 মার্ক দেবে এখানে। এইচএসসি বা আলিম এখানে হচ্ছে 8 প্রকার সেন্টেন্স তো পড়বেনি, এই 5 3 8 প্লাস পাশাপাশি আপনাকে পড়তে হবে হচ্ছে এই যে ভয়েস চেঞ্জ আর হচ্ছে ডিগ্রি। এই ভয়েস চেঞ্জ ডিগ্রি টোটাল এই 10 রকমের আইটেম দিয়ে আপনার পরীক্ষায় আসবে মাত্র 5টা। কয়টা আসবে? মাত্র 5টা। 5টাতে 5 মার্ক। তাহলে আমাদের এই যে এখানে দেখতে পাচ্ছি ক্লাস 6-এও একই সেন্টেন্স, 7-এ 8-এ 9-এ 10 ইন্টারমিডিয়েট পর্যন্ত প্রত্যেকটা ক্লাসে যদি একই টপিক থাকে, তাহলে বড় হইলাম এটা বুঝবো কীভাবে? বড় হয়েছেন এর জন্য আপনাকে অন্য দিক থেকে বাড়িয়ে দিয়েছে। দেখেন, আপনি যখন ক্লাস 6 থেকে 8 আপনাকে শুধু পড়তে হবে 5 প্রকার সেন্টেন্স, আপনি আরেকটু বড় হয়ে গেলেন 9-10-এ, তখন আপনাকে 5 প্রকারের সাথে 3 প্রকার জুড়ে দিয়েছে, আপনাকে এখন পড়তে হবে 8 প্রকার সেন্টেন্স, এখানে 10 মার্ক পাচ্ছেন। আবার আপনি আরেকটু বড় হলেন, ইন্টারে চলে গেলেন, তখন আপনাকে এই 8 প্রকার পাশাপাশি আরো 2 প্রকার, টোটাল 10 ধরনের আপনাকে চেঞ্জিং সেন্টেন্স শিখতে হচ্ছে। এই 10 ধরনের শেখার পরে আপনাকে মার্ক দিচ্ছে মাত্র 5 মার্ক। এই টোটাল মাত্র 5 মার্ক আপনাকে দিচ্ছে। তাহলে আপনি যে ধীরে ধীরে বড় হচ্ছেন, আপনার পরিধিটা, জ্ঞানের পরিধিটা বাড়ানোর জন্য ওনারা ধীরে ধীরে কিন্তু এটাকে বাড়িয়ে দিচ্ছে। কিন্তু রুলস যা আছে সব ক্লাস 6 থেকে শুরু করে একেবারে ইন্টারমিডিয়েট পর্যন্ত প্রত্যেকটা ক্লাস একদম সেম রুলস। মনে হয় বুঝাইতে পেরেছি। তাহলে আমরা আজকে প্রথমতই আমরা আলোচনা করব ও এই ব্যাপারে একটু ধারণা দিই। দেখেন, এই যে আপনার 5 প্রকার সেন্টেন্স, অ্যাসার্টিভে তো 2 ভাগে ভাগ করা হয়েছে। এটা কি কি আপনার জানেন সম্ভবত? একটা হচ্ছে অ্যাফার্মেটিভ, আর একটা কি আপনার নেগেটিভ। তাহলে অ্যাফার্মেটিভ আর নেগেটিভ এই টপিক থেকে আপনার পরীক্ষায় আসবে একটা, সাধারণত 1 থেকে 2টা, মাঝে মধ্যে 2টাও আসতে পারে, 1 অথবা 2টা আসতে পারে। ইন্টারগেটিভ সেন্টেন্স এটা থেকে চোখ বুঝে 100% একটা আপনি পাবেনই। এই ইন্টারগেটিভ সেন্টেন্সের আপনি একটা অবশ্যই একটা কমন পাবেন, এর কোনো ভুল নাই। একটা পাইতে পারেন, ইভেন কি 2টাও পাইতে পারেন। এরপরে হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স, এইখান থেকে আসবে না এরকম কোনো পরীক্ষা হইতেই পারে না, এইখান থেকে আপনার একটা থাকবেই। তাহলে আমাদের দেখেন, এই 3টা সেন্টেন্স থেকে আপনার মাস্ট বি প্রশ্ন থাকবেই। মাঝে মধ্যে অ্যাসার্টিভের, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ এগুলো 2টা করে আসে। এক্সক্লামেটরি সেন্টেন্সে একটা তো আসবেই, ইভেন 2টাও আসতে পারে। ইন্টারগেটিভ একটা তো আসবেই, মাঝে মধ্যে 2টাও আসতে পারে। কিন্তু পরে দেখেন, তাহলে এইখান থেকে আপনার এরকম এই টপিকগুলো বেশি গুরুত্বপূর্ণ। আর বাকি যে দেওয়া আছে আপনার এই যে এইটা ইম্পারেটিভ আর হচ্ছে অপটেটিভ, এই 2টা মিলে মাত্র 3টা রুলস। এই 3টা রুলস পড়লে আপনি মোটামুটি যদি আসে একটা পারবেন। আর এরপরে আসেন গঠন অনুসারে যে সেন্টেন্স আছে, এই 3 প্রকার থেকে মাঝে মধ্যে 4টা করে আসে, বিশেষ করে 9-10-এ যারা আছেন 4টা আসে অথবা 5টা আসতে পারে, তবে 4টাই বেশি আসে আর কি। তাহলে আমরা এই প্রত্যেক প্রকারের সেন্টেন্স ধারাবাহিকভাবে আলোচনা করব ইনশাআল্লাহ। তাহলে আমরা একদম আজকে প্রথম থেকে আলোচনা করি। আমাদের প্রথম টপিক হচ্ছে আজকের অ্যাফার্মেটিভ আর নেগেটিভ। চলুন শুরু করি। তাহলে আমরা আজকে অ্যাফার্মেটিভ নেগেটিভ থেকে ক্লাস শুরু করি। আমাদের টপিক হচ্ছে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ। আপনি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ যখন শিখবেন, তখন আমাদের প্রায় অনেকগুলো রুলস আছে, এতগুলো রুলস পড়তে হবে না। আপনার এই রুলসগুলো শুধুমাত্র ক্লাস 6-এর জন্য না, ইন্টারমিডিয়েট পর্যন্ত প্রত্যেকটা ক্লাসে। তবে একটু যত বড় ক্লাসে উঠবেন সেন্টেন্সগুলো একটু কঠিন হবে, এটাই স্বাভাবিক আর কি। দেখেন, প্রথমত আমরা শুরু করি 1 নম্বর রুলসটা হচ্ছে আমাদের এই রুলসটা, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, অনলি অথবা অ্যালন। এই যে অনলি অথবা অ্যালনের রুলস, তাহলে 1 নম্বর রুলস হচ্ছে আমাদের অনলি অথবা অ্যালনের রুলস। মূলত হচ্ছে আমাদের একটা সাধারণ, আমি একটু আপনাদের কাছে শেয়ার করি। আমরা যখন টিচার হয়ে যাই তখন আমরা মনে করি এই এত ছোট ব্যাপার, এটা বোঝে না ছাত্ররা, না আরে এত সহজ করে বোঝানোর কিছু নাই, আরে এটা বুঝবে সম্ভবত, এটা নিয়ে আলোচনা করার প্রয়োজন নাই, এটা আমরা সাধারণত মনে করি। কিন্তু বাস্তবিকভাবে আমি এটা মনে করি না। আমি মনে করি যে অনেকে হয়তো ভালো পারেন, তাদের ক্ষেত্রে এই ক্লাসটা আরে এইগুলো কি বোঝানো লাগে, এটা তো এমনি পারি আমরা। বাট আপনাদের মতো অনেক ভাইরা আছে যারা কিছুই বোঝে না, সেই জন্য আমরা যেটা শিখবে একদম A to Z, একদম বেসিক থেকে শুরু করে, মানে যারা কিছুই শেখেন নাই তারাও যেন পারেন,
এইভাবে আমরা শিখবো। পাশে থাকুন, ইনশাল্লাহ দেখি আমরা কতটুকু যাইতে পারি। দেখেন, প্রথমত হচ্ছে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভের আমার 1 নাম্বার রুলস হচ্ছে অনলি অথবা অ্যালন। অনলি অথবা অ্যালনের রুলস। এই রুলসের ক্ষেত্রে আমাদের 3টা পয়েন্ট আছে, এগুলো সাথে মুখস্থ করে ফেলবেন। অনলি বা অ্যালন দ্বারা যদি কি বোঝায়, যদি ব্যক্তি বুঝায়, ব্যক্তি বুঝালে, আর হচ্ছে বস্তু বুঝালে, আর হচ্ছে সংখ্যা বুঝালে। ব্যক্তি বুঝালে, বস্তু বুঝালে, সংখ্যা বুঝালে। যদি ব্যক্তি বুঝায় তাহলে আপনি দিয়ে দেবেন ব্যক্তি বুঝালে অনলি ব্যালনের পরিবর্তে নান বাট, নান বাট। যদি বস্তু বুঝায় অনলি ব্যালন দ্বারা তাহলে এর পরিবর্তে দিয়ে দিবেন নাথিং বাট। যদি আপনার সংখ্যা বুঝায় তাহলে দিয়ে দিবেন নট মোর দেন, THEN না কিন্তু THAN। তাহলে ব্যক্তি বুঝালে নান বাট, বস্তু বুঝালে নাথিং বাট, সংখ্যা বুঝালে নট মোর। ঠাড়া মুখস্থ করেন, অনলি ব্যালন দ্বারা ব্যক্তি বুঝালে নান বাট। মনে রাখবেন, যদি ভুলে যান কখনো, ছোটদের ক্ষেত্রে বলছি, যারা ছোট আছো তাদের ক্ষেত্রে তুমি মনে রাখবা যে ব্যক্তিরাই তো নান রুটি খায়, তাহলে ব্যক্তি হলে নান বাট। বড়দের জন্য সমস্যা নেই, এমনি পারবেন আপনারা। তাহলে ব্যক্তি বুঝালে নান বাট, বস্তু বুঝালে নাথিং বাট, সংখ্যা বুঝালে নট মোর দেন। এখন আসেন আমরা একটু এক্সাম্পলে চলে যাই। দেখেন, এক্সাম্পল লিখি একটু আমরা। only he bought mangoes। আরটা লিখলাম হচ্ছে he bought only mangoes। আরেকটা সেন্টেন্স লিখলাম he bought only 3 kgs mangoes। দেখেন 3টা সেন্টেন্স। প্রথমত হচ্ছে দেখেন অনলি দ্বারা এখানে একমাত্র সেই আম কেনে, অনলি হি, এখানে হি কে বোঝানো হয়েছে। তাদের বাড়িতে অনেকজন জনসংখ্যা আছে, বাবা মা ভাই বোন, কেউ আম কেনে না, শুধুমাত্র সেই আম কেনে, আর বাদ বাকি কেউ কমলা কেনে, কেউ মালটা কেনে, যাই হোক কেউ কিছু কেনে আর কি, শুধুমাত্র সেই আম কেনে। তাহলে অনলি দ্বারা কাকে বোঝানো হয়েছে, শুধু হি কে বোঝানো হয়েছে, অনলি হি বট ম্যাঙ্গো। এরপরে দেখেন হি বট অনলি ম্যাঙ্গো, তিনি অন্য কিছু কেনে না, শুধুমাত্র আম কেনে, শুধু আম কেনে, অন্য কিচ্ছু কেনে না, কলাও কেনে না, আঙ্গুর বেদানা কোনো কিচ্ছু কেনে, তো উনি শুধু আম কেনে। তাহলে হি বট তিনি কেনে অনলি ম্যাঙ্গো, শুধু আম, শুধু আম। তাহলে অনলি দ্বারা কাকে বোঝানো হয়েছে, ম্যাঙ্গো। কি এটা একটা বস্তু, অবশ্যই বস্তু, তাই না? তারপরে হি বট তিনি ক্রয় করেছেন অনলি 3 কেজিস ম্যাঙ্গো, 3 কেজি ম্যাঙ্গো ক্রয় করেছে। তাহলে তিনি কিনেছে অনলি 3, 3টা একটা সংখ্যা। তাহলে আমরা এখানে বুঝতে পারলাম এই অনলি দ্বারা সংখ্যা, এই অনলি দ্বারা বস্তু, আর এই অনলি দ্বারা ব্যক্তি। তাহলে ব্যক্তি বোঝালে নান বাট, বস্তু থাকলে নাথিং বাট, সংখ্যা হলে নট মোর দেন। তাহলে এটার অ্যান্সার শুধুমাত্র এই অনলিটাকে মুছে ফেলবেন, এই জায়গায় বসাই দিবেন। কি বসাই দিবেন? তাহলে অনলির জায়গায় এখানে অ্যান্সার কি হবে, এখানে নান বাট হি, নান বাট হি। আর এখানে হচ্ছে আপনার হি বট, অনলির জায়গায় হচ্ছে আপনার নাথিং বাট। আপনার হচ্ছে হি বট অনলি, এখানে অনলির দ্বারাই হচ্ছে আপনার যেহেতু সংখ্যা বোঝাইছে, তাহলে কি লিখবেন আপনার এটা, নট মোর দেন, নট মোর দেন অথবা নট লেস দেন, দুইটা লেখা যায়। তাহলে আপনি জাস্ট এইটুকু লিখে দিলেন, আপনার অ্যান্সার হয়ে গেল। এখন হচ্ছে আমাদের ছাত্রের ভিতরে কি সমস্যা, আমি তো শিখিয়ে দিলাম অনলি থাকলে ঠুসময় উঠাই দিবেন, সেখানে নন বাট নাথিং বাট, নান বাট নাথিং বাট, নট মোর দেন বসাইবেন। কিন্তু আমাদের স্টুডেন্টরা যে ভুলটা করে, অনলি দ্বারা যাকে বোঝাবে ঠিক তার পূর্বে বসাতে হবে। আপনার শুধু অনলির পরিবর্তে বসাই যদি, তাহলে ভুল হবে। অনলি দ্বারা যাকে বুঝাবে ঠিক তার পরিবর্তে বসবে। যেমন আমাদের একটা এক্সাম্পল দেখেন, আমরা যদি এই সেন্টেন্সটা এরকম লিখি, হি বট ম্যাঙ্গোস, হি বট ম্যাঙ্গোস অনলি।
হি বট ম্যাঙ্গোস অনলি। তাহলে এই যে সেন্টেন্স অনলিটা কই আছে? এইখানে আছে। তাহলে আমি যদি পাকনামি কইরা শিখছি তো এইটাই যে অনলি যেখানে থাকবে অনলি এর শুট মারে উঠাই দিব, সেখানে বরাবর কি লিখবো? নাথিং বাট লিখে দিব, নন বাট লিখে দিব না। এই অনলি দ্বারা কাকে বোঝানো হয়েছে এটা দেখতে হবে। অনলি দ্বারা কাকে বোঝাইছে? ম্যাঙ্গোকে। তাহলে অবশ্যই আপনার এই নাথিং বাটটা অবশ্যই ম্যাঙ্গোর পূর্বেই বসবে, তাহলে এখানেই বসবে নাথিং বাট। যেহেতু অনলি দ্বারা ম্যাঙ্গোকে বোঝানো হয়েছে, তাই এই অনলির পরিবর্তে নাথিং বাট এটা ম্যাঙ্গোর পূর্বে বসবে। আমরা যেমন আরেকটা সেন্টেন্স লিখি, হি অ্যালন গান দেয়ার। এখন বলেন তো, এই অ্যালন আছে, অ্যালনের পরিবর্তে আমরা কি বসাবো? নানবাট বসাবো? অ্যালনের পরিবর্তে নানবাট বসাবো? হ্যাঁ, নানবাট বসাবো। তাহলে বসাই দিলাম এখানে। তাহলে এখানে আছে, এটা লিখবো হি নানবাট, মিস্টেক হয়েছে, তো হি অ্যালন ওয়েন্ট দেয়ার। এখন এখানে হি নানবাট ওয়েন্ট দেয়ার। তাহলে এই সেন্টেন্সটা কি এরকম হবে? না, এখানে অ্যালন দ্বারা কাকে বোঝানো হয়েছে? অ্যালন দ্বারা এই হি কে বোঝানো হয়েছে, সুতরাং হি এর পূর্বে দিতে হবে। তাহলে অ্যান্সারটা আমাদের লিখতে হবে এরকম ভাবে যে নানবাট হি ওয়েন্ট দেয়ার। আমি মনে হয় আপনাদেরকে বোঝাতে পেরেছি অনলি অ্যালনের রুলসটা। এখন আসেন পরবর্তী আমাদের যে রুলসটা, 2 নম্বর রুলস, সেটা হচ্ছে আমাদের 2 নাম্বার রুলস, মাস্ট, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মাস্ট। এরপর হচ্ছে মাস্টের এখানে পরে কি থাকতে পারে? হ্যাভ টু অথবা হ্যাজ টু। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে মাস্ট। এই রুলসগুলো থাকলে মনে করবেন এইগুলার পরিবর্তে আপনার 2টা জিনিস বসতে পারে। প্রথমত এই ওয়ার্ডগুলোর পরিবর্তে আপনি ক্যান নট বাট বসাবেন। শুধুমাত্র এই ওয়ার্ডগুলো যেখানে আছে সেইখানে একদম কিক মারবেন, এইগুলা কিক মারে ওইখানে এগুলো উঠাই দিয়ে এখানে ক্যান নট বাট বসাই দিবেন। এখন হচ্ছে এই ক্যান নট বাট যদি বসান তাহলে কোনো ভেজাল নাই। এটা আর একটা নিয়মে করা যায়, সেটা হচ্ছে আপনার যদি ক্যান নট হেল্প বসাতে চান, তাহলে এদের পর অবশ্যই একটা ভার্ব আইএনজি, মানে এদের পরে ভার্বের আইএনজি ফর্ম দিতে হবে। রুলসটা হচ্ছে কি দেখেন, মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু, এদের অর্থ কি? এরা হচ্ছে বাধ্যতামূলক অর্থ দেয়, মানে বাধ্যবাধকতা অর্থ দেয়। এই ওয়ার্ডগুলো থাকলে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে বললে আপনি এই ওয়ার্ডগুলো পরিবর্তে ক্যান নট বাট অথবা কুড নট বাট, এক্সাম্পল না লিখলে ভালো বুঝতে পারবেন। এক্সাম্পল লিখে দেখেন। এক্সাম্পলটা হচ্ছে, প্রথমে হচ্ছে হি মাস্ট ডু ইট, তিনি এটা অবশ্যই করবেন। তাহলে মাস্ট পাইছি, মাস্টটাকে উঠাই দাও, মাস্টের পরিবর্তে হি ক্যান নট বাট ডু ইট, অথবা আমরা যদি অর লিখি, অথবা হি ক্যান নট, যদি আমরা হেল্প লিখি, এই যে হেল্প, যদি আমরা হেল্প লিখি তাহলে এদের পরে যে ভার্ব আসবে, ভার্বটা আইএনজি হবে। তাহলে ডুটা কি হয়ে যাবে? ডুটা হয়ে যাবে ডুইং। আপনার ইচ্ছা, দুইটাই যে কোনো একটা করলেই হবে আর কি। তাহলে আপনার ইচ্ছা মতো যে কোনো একটা করতে পারেন। যদি হেল্প দেন তাহলে ভার্বের আইএনজি, আর যদি হেল্প না দেন তাহলে হচ্ছে ক্যান নট বাট দিবেন, যা আছে তাই, কোনো পরিবর্তন করতে হবে না। এখন হচ্ছে আমাদের এখানে আরেকটা যে প্রবলেমটা হয়ে থাকে, এখানে এইগুলা ছিল সবগুলো প্রেজেন্ট ফর্ম, কিন্তু ঠিক এদের মতো আরেকটা আছে, সেটা হচ্ছে হ্যাড টু। কি আছে এটা? হ্যাড টু। যেহেতু হ্যাড টু টা পাস্ট ফর্ম, তাই হ্যাড টু পাইলে আপনারা ক্যান নট বসানো যাবে না। কি বসাতে হবে? হ্যাড টু থাকলে হচ্ছে কুড নট বাট অথবা কুড নট হেল্প। যেহেতু এগুলো পাস্ট ফর্ম, তাহলে এদের জন্য আমরা এগুলো বসাতে হবে। আমার মনে বুঝতে পেরেছে। আমরা শুধু মনে রাখবো এইটা যে মাস্ট আছে কি না, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, এগুলো থাকলে এদের পরিবর্তে ক্যান নট বাট, কুড নট, ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প। যদি হেল্প দেয় তাহলে ভার্বের আইএনজি ফর্ম দিতে হবে, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, ওকে, আসেন তাহলে। আমার মনে হয় যে মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু রুলসটা ক্লিয়ার, 2টা রুলস গেল। এরপরে 3 নম্বরে আসেন। 3 নম্বর যে রুলসটা,
3 নাম্বার রুলস হচ্ছে আপনার এভরি বা অল, এভরি অথবা অল এইগুলা যদি পান, এদের পরিবর্তে এভরি বা অল এর পরিবর্তে আপনি লিখবেন হচ্ছে দেয়ার ইজ নো। এভরি বা অল এদের পরিবর্তে কি লিখবেন? এদের পরিবর্তে লিখবেন দেয়ার ইজ নো। এদের পরে প্লাস দেয়ার ইজ নো প্লাস এভরি এর পরের শব্দ লিখবেন, এভরি এর পরের শব্দ, দেয়ার ইজ নো প্লাস এভরি এর পরের শব্দ। এরপর কি করবেন? এরপর একটা বাট লিখবেন, এরপর একটা বাট। তাহলে দেয়ার ইজ নো এভরি এর পরিবর্তে অথবা অল এর পরিবর্তে দেয়ার ইজ নো প্লাস এভরি এর পরের শব্দ যা থাকবে তাই এরপরে বাট, এরপর বাদ বাকি যা আছে সব বসাই দিবেন। এখন আসেন এক্সাম্পলে আসেন, দেখেন আমরা এক্সাম্পল দিই একটা। এভরি মাদার লাভস হার চাইল্ড। এরপর হচ্ছে আরেকটা লিখি হচ্ছে everyone wants to be happy। এই যে দুইটা সেন্টেন্স দেখেন, এভরি অথবা অল উইল বি প্রেজেন্ট, যাই হোক একই জিনিস। এভরি এর পরিবর্তে আপনার রুলসটা কি? এভরি অথবা অল এর পরিবর্তে এটার পরিবর্তে দেয়ার ইজ নো, এই যে দেয়ার ইজ নো। এরপরে কি বলছি? এভরি এর পরের শব্দ কি আছে? মাদার, দেয়ার ইজ নো মাদার। এরপরে আপনাদের একটা বাট বসাতে হবে, এই যে বাট, দেয়ার ইজ নো মাদার বাট। তাহলে রুলস আমাদের কিন্তু শেষ। এভরি এর পরিবর্তে দেয়ার ইজ নো, এই যে একটা রুলস, এভরি এর পরিবর্তে দেয়ার ইজ নো প্লাস এভরি এর পরের শব্দ, এই যে মাদার বসালাম, মাদার। এরপরে কি আপনার এই যে একটা বাট বসাতে হবে, এরপর বাদ বাকি যা আছে তাই একদম কোনো রকম পরিবর্তন হবে না। যেমন কি আছে? লাভস হার চাইল্ড। এটা আসেন আমরা শুধু এভরি পর্যন্ত নিব। এভরি এর পরিবর্তে কি বসবে? এভরি এর পরিবর্তে দেয়ার ইজ নো প্লাস এভরি এর পরের শব্দ এখানে কি আছে? ওয়ান, তাহলে হচ্ছে ওয়ান, দেয়ার ইজ নো ওয়ান। এরপরে কি বসবে? বাট, এরপরে যা আছে তাই, ওয়ান্টস টু বি হ্যাপি। আমার মনে হয় বুঝাইতে পেরেছি এটা। তাহলে এভরি অথবা অল থাকলে আমাদের জাস্ট একটা কাজ, এভরি এর পরিবর্তে দেয়ার ইজ নো বসবে, এরপরে এভরি এর পরে যে শব্দ আছে সেটা বসাই দিবেন, এরপরে একটা বাট বসাবেন। কি বসাবেন? একটা বাট। এরপর বাদ বাকি যা আছে সব বসাই দিবেন, কোনো চেঞ্জ হবে না, এটা মাথায় রাখবেন। আচ্ছা, পরে নেক্সট আমরা এখন হচ্ছে 4 নাম্বার রুলস শিখব। 4 নাম্বার রুলস দেখেন, 4 নাম্বার রুলসটা হচ্ছে, এটা খুবই অনেক রকম ভাবে শেখা। আমি একদম আপনার সহজভাবে শেখাচ্ছি। রুলস লিখছেন, শুনে একটা সেন্টেন্স লিখি। দেখেন রুলসের নাম হচ্ছে অ্যাজ সুন অ্যাজ এর রুলস। অ্যাজ সুন অ্যাজ থাকলে কি করবো আমরা? সেন্টেন্সটা লিখি একটু, এরপর ভালো বুঝতে পারবেন। দেখেন অ্যাজ সুন অ্যাজ he saw me, as soon as the thief saw the police, as soon as the thief saw the police, he ran away, সরি একটু এদিকে চাপা হয়ে গেল, এখানে জায়গা থাকা সত্ত্বেও ওখানে লিখে ফেলছি। তাহলে as soon as এই রুলসটার ক্ষেত্রে as soon as এই রুলসের ক্ষেত্রে as soon as এর পরিবর্তে no sooner had, as soon as এর পরিবর্তে no sooner had। মাত্র 3 জায়গায় পরিবর্তন। as soon as এর রুলসে কয় জায়গায় পরিবর্তন? 3 জায়গায় পরিবর্তন করতে হবে। কয় জায়গায়? 3 জায়গায়। প্রথম 1 নাম্বার হচ্ছে as soon as এর পরিবর্তে no sooner had। 2 নাম্বার হচ্ছে আপনার এই যে এটা ভার্বের V2 দেওয়া থাকবে, এটাকে আমাদের বানাইতে হবে V3। কি বানাইতে হইব? V3। এরপরে এই যে 3 নাম্বারটা হচ্ছে এই যে কমা থাকবে, কমার পরিবর্তে একটা দেন বসবে। কি বসবে? একটা
দেন THAN, নো THEN, THAN। এখন আসেন আমরা শুরু করি। নো সোনার হ্যাড, অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে দিলাম নো সোনার হ্যাড, এরপর হচ্ছে যা আছে তাই। আমরা যদি একটু অন্য কালার লিখি এটা বেটার হয়। তাহলে আমরা এখন এটা সলভ করি। দেখেন অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে নো সোনার হ্যাড, এরপরে বাদ বাকি যা আছে তাই এ পর্যন্ত শুধু চেঞ্জ করতে হবে। তিনটা, একটা আর হচ্ছে এইটা। তাহলে নো সোনার হ্যাড, এরপরে দ্য থিপ, সয়ের V3 ফর্ম হচ্ছে সিন, সয়ের V3 হচ্ছে সিন। দ্য থিপ, সিন, দ্য পুলিশ, এরপর হচ্ছে এখানে কমার পরিবর্তে একটা দেন বসবে THAN, ই দিলে কিন্তু হবে না, THEN দেওয়া যাবে না, THAN দেন, এরপর বাদ বাকি যা আছে তাই। হি র্যান অ্যাওয়ে। তাহলে অ্যাজ সুন অ্যাজ থাকলে আমরা 3 জায়গায় পরিবর্তন করবো। তো কয় জায়গায়? 3 জায়গায় ভিতরে প্রথমে অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে নো সোনার হ্যাড, এরপরে হচ্ছে 2 নাম্বার 12 V2 থাকবে, সেখানে V3, আর হচ্ছে 3 নাম্বার হচ্ছে কমার পরিবর্তে দেন। জাস্ট এই 3টাই, আর কিচ্ছু না। তাহলে আমাদের 4 নাম্বার রুলস গেল। 5 নাম্বারে আসেন। এরপর হচ্ছে আরো সহজ, যেগুলো আসবে সবগুলো আরো বেশি সহজ। প্রথমে দেখেন এখনকার 5 নাম্বার রুল, সম্ভবত 5 নাম্বার রুলস হচ্ছে অ্যাজ ডট ডট অ্যাস। আসলে এই রুলসটা গুরুত্বপূর্ণ না, এটা তেমনটা আসে না। অ্যাজ ডট ডট অ্যাস থাকলে অ্যাস এর পরিবর্তে আর এস এর পরিবর্তে অর্থের পরিবর্তন হয়ে যায়, এগুলো কিন্তু বইয়ের ভিতরে আছে তাই শিখাইলাম আর কি, এগুলো খুব কম আসে। অ্যাজ ডট ডট অ্যাস থাকলে অ্যাস এর পরিবর্তে অ্যাজ যেখানে থাকবে সেখানে দিবেন নট লেস, ডট ডট এই অ্যাস এর জায়গায় দিবেন দেন, শেষ, আর কোনো কাজ নাই। অ্যাজ ডট ডট অ্যাস এর জায়গায় অ্যাস এর পরিবর্তে নট লেস, আর অ্যাস এর জায়গায় দেন। এক্সাম্পল দেখেন, হি ইজ অ্যাজ টল অ্যাজ হিজ ফাদার। এই রুলসটা বেশি গুরুত্বপূর্ণ না, তারপরে লেখাই দিলাম। দেখেন অ্যাস এর পরিবর্তে আমরা কি দেব? হি ইজ নট লেস, এরপর হচ্ছে টল, অ্যাজ এর পরিবর্তে দেন, এরপরে যা আছে তাই, হিজ ফাদার। মনে বুঝাইতে পেরেছি? তাহলে হি ইজ অ্যাস এর পরিবর্তে, দেখেন অ্যাস এর পরিবর্তে বসে নট লেস, আর অ্যাস এর পরিবর্তে বসেছে দেন। তাহলে অ্যাস ডট ডট অ্যাস সমান নট লেস ডট ডট দেন, এটাই শুধু মনে রাখবেন, আর কোনো কাজ নাই। 5 নম্বরে গেল। এখন আসেন 6 নম্বরে। 6 নম্বর রুলস, এটা মোটামুটি আসে। বোথ ডট ডট অ্যান্ড, এটাও পানির মতো সহজ। এই বোথের পরিবর্তে আপনি দিয়ে দিবেন নট অনলি ডট ডট এ অ্যান্ড এর পরিবর্তে বাট অলসো। তাহলে বোথ ডট ডট অ্যান্ড সমান নট অনলি ডট ডট বাট অলসো, কোনো কাজ নাই, পানির মতো সহজ এইগুলা। তাহলে আমরা বলতে পারি হচ্ছে both he and his friend did it। এই সেন্টেন্সটা আপনি কি করবেন? বোথের পরিবর্তে নট অনলি বসাবেন, নট অনলি হি, অ্যান্ড এর পরিবর্তে বাট অলসো, এরপরে হচ্ছে হিজ ফ্রেন্ড, এরপর বাদ বাকি যা আছে তাই তো, ডিড ইট। তাহলে মোটামুটি এখানে আমরা 2টা কাজ করলাম। একটা হচ্ছে আপনার এই বোথের পরিবর্তে নট অনলি, আর এর পরিবর্তে বাট অলসো, আর কোনো কাজ নাই। তবে এখানে একটা সমস্যা হয়। সমস্যা হচ্ছে আমরা যদি লিখি এরকম যে হি অ্যান্ড হিজ ফ্রেন্ড ডিড ইট, হি অ্যান্ড হিজ ফ্রেন্ড, ধরেন সেন্টেন্স আছে এরকম যে হি অ্যান্ড হিজ ফ্রেন্ড ডিড ইট। মনোযোগ দেন একটু, হি অ্যান্ড হিজ ফ্রেন্ড ডিড ইট। আচ্ছা বলেন তো, এখানে অ্যান মানে কি? দুইজনই করেছে না? সে তো একা করে নাই, দুইজনই করেছে। এখানে বোধটা উজ্জ আছে, বোধটা কি আছে? এই বোধটা উজ্জ আছে। যদি এরকম অ্যান্ড দ্বারা দুইটা থাকে, সেক্ষেত্রে আপনার কি করবেন? নট অনলি ডট বাট অলসো, এটার অ্যান্সার একই জিনিস। যদি এরকম কখনো থাকে, যেমন হি টুক কফি অ্যান্ড আইসক্রিম, এখানে শুধুমাত্র সে কফি খায় নাই, তাহলে হি টুক বোথ কফি অ্যান্ড আইসক্রিম। সেক্ষেত্রে আমরা কি বলবো? নট অনলি কফি বাট অলসো আইসক্রিম। এইভাবে আমরা করবো এটা। আচ্ছা, এরপরে আসেন।
এরপরে যেটা আমরা শিখবো সেটা হচ্ছে এটা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে শিখবো 2.2 2.2 এই রুলসটা। এটা হচ্ছে আমাদের কত নাম্বার রুলস যেন, এটা রুলস হচ্ছে সম্ভবত 7 নাম্বার রুলস 2.2। এগুলো একটা সেন্টেন্স দিয়ে পৌঁছায়, 2 এর পরিবর্তে বসে সো দ্যাট, সো ডট ডট, এখানে বসবে দ্যাট, শুধু এইটুকু মনে রাখবেন সো ডট ডট দ্যাট। আমরা একটা সেন্টেন্স লিখি, এইটুকু করলেই শেষ হবে না, এই দ্যাটের পরে দ্যাটের পরে দ্যাটের পরে সো ডট ডট দ্যাট, 2 এর পরিবর্তে সো, 2 এর পরিবর্তে দ্যাট। এখন এই দ্যাটের পরে একটা সাবজেক্ট বসবে, কি বসবে? একটা সাবজেক্ট এক্সট্রা বানাইতে হবে, প্লাস এদের পরে একটা কি বসবে? ক্যান নট অথবা কুড নট। এরপরে আপনার যা আছে তাই, কোনো পরিবর্তন নাই, রুলস হচ্ছে এইটা। তাহলে আমরা একটা এক্সাম্পল লিখি, দেখেন হি ইজ too weak to walk। এই সেন্টেন্সটা দেখেন, এই 2 এর পরিবর্তে আর এই 2 এর পরিবর্তে, তাহলে আমরা জানি হি ইজ, এই 2 এর পরিবর্তে হবে হচ্ছে সো দ্যাট, শুধু সো, এরপরে হচ্ছে উইক, আর এই 2 পরিবর্তে হবে হচ্ছে দ্যাট, সো ডট ডট দ্যাট। এখন হচ্ছে আমাদের কাজ কি? এই দ্যাটের পরে একটা কি লাগবে? একটা সাবজেক্ট লাগবে। এখন সাবজেক্টটা পাবো কোথায়? যদি দেখেন যে 2 এর আগে কোনো সাবজেক্ট আছে, অবজেক্টিভ ফর্ম এটা হবে, কিন্তু যদি না থাকে এর পূর্বে, তাহলে অবশ্যই শুরুর যে সাবজেক্ট সেটাই সাবজেক্ট হবে। এখানে সাবজেক্টকে আপনার হি, তাহলে যদি আমরা সাবজেক্ট খুঁজতে চাই, সাবজেক্ট কই পাবো? শুরুতে পেয়ে যাব, তাহলে হি দিয়ে দিলাম। এরপরে ক্যান নট অথবা কুড নট, মনে রাখবেন ক্যান নট অথবা কুড নট দেখতে হবে। যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে ক্যান নট, আর পাস্ট টেন্স হলে কুড নট। তাহলে আমার এখানে ইজ আছে মানে প্রেজেন্ট টেন্স, তাহলে এখানে হবে হচ্ছে ক্যান নট। তাহলে হি ক্যান নট কিন্তু স্পেস লেখা যাবে না, একসাথে লিখতে হবে। হি ক্যান নট কি লিখবো আমরা? হি ক্যান নট, যা আছে তাই কি আছে? ওয়াক। মনোযোগ দেন, আবার একটু বলি। তাহলে 2.2 থাকলে সো ডট ডট দ্যাট, 2.2 থাকলে সো ডট ডট দ্যাট। এখন দ্যাট বসালেই শেষ না, দ্যাটের পরে একটা কি থাকবে? একটা সাবজেক্ট থাকবে, এরপরে একটা কি বসবে? ক্যান নট অথবা কুড নট, যে কোনো একটা বসবে, এরপর বাদ বাকি যা আছে তাই। তাহলে 3টা কাজ, প্রথমে একটা সো ডট ডট দ্যাট, এরপর দ্যাটের পরে সাবজেক্ট, এরপরে ক্যান নট অথবা কুড নট। তাহলে আমরা এখানে হি, দেখেন একটা সেন্টেন্স লিখে, হি এর পরিবর্তে হি আছে, যা আছে তাই। ইজ 2 এর পরিবর্তে সো, আর এই 2 এর পরিবর্তে দ্যাট। এই দ্যাটের পরে আমরা কি নিলাম? এই যে সাবজেক্ট প্লাস এই যে ক্যান নট, এরপর বাদ বাকি যা আছে তাই। মোটামুটি আমরা শিখতে পেরেছি আশা করি। এখন আসেন এরপরের সেন্টেন্স 7-8 নাম্বার। এখন আমরা যা শিখবো এটা আপনার বইয়ের ভিতরে একটা রুলস আমরা শিখবো, কিন্তু বইয়ের ভিতরে এইটা দেওয়া আছে আপনার 3 থেকে 4টা রুলসের ভিতরে। আমরা একটু শিখি, দেখেন। প্রথমত হচ্ছে কয়েকটা ওয়ার্ড লিখি আমরা। দেখেন এই যে ফিউ পরে আসি, ম্যানি অর্থ কি? অবশ্যই অনেক। ঠিক একইভাবে ম্যানির বিপরীত এখানে আছে মাছ মানে অনেক। এরপরে আছে আপনার ফিউ মানে অল্প, লিটল মানে অল্প। ম্যানি মানে অনেক, মাছ মানে অনেক। ফিউ মানে অল্প, লিটল মানে অল্প। এই দুইটা আর এই দুইটা প্রায় সেম, পার্থক্যটা হচ্ছে এটা হচ্ছে কাউন্টেবল নাউন আর এটা হচ্ছে আনকাউন্টেবল। আমি যদি বলি যে এই বোতলের ভিতরে অনেক পানি আছে, দেয়ার আর ম্যানি ওয়াটার, বলা যাবে? এটা বলা যাবে না, এখানে এই ওয়াটারটা হচ্ছে আনকাউন্টেবল নাউন, সেজন্য বলতে হবে দেয়ার ইজ মাচ ওয়াটার ইন দিস পট। কিন্তু আমরা যদি বলি যে এই ক্লাসে অনেক স্টুডেন্ট আছে, তখন কি দেয়ার আর মাচ স্টুডেন্টস বলা যাবে? এটা কিন্তু বলা যাবে না। তাহলে কাউন্টেবল নাউনের জন্য হচ্ছে ম্যানি আর ফিউ, আর যদি আনকাউন্টেবল নাউন বেশি বোঝায় তাহলে হচ্ছে মাচ, অল্প বোঝালে লিটল। মনে হয় বোঝাতে পেরেছি। আচ্ছা, এখন আসেন, যদি আপনি দেখেন অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে ম্যানি আছে, তাহলে আপনি কি করবেন? যদি ম্যানি থাকে তাহলে ম্যানি থাকলে কি দিবেন? ম্যানি মানে বেশি, তাহলে কি দিবেন? নট আ ফিউ। আর যদি দেখেন ফিউ আছে তাহলে কি লিখবেন?
নট ম্যানি। যদি ম্যানি থাকে তাহলে কি লিখবেন? নট এ ফিউ। আর যদি ফিউ থাকে তাহলে নট ম্যানি। ঠিক একইভাবে মাছ যদি থাকে তাহলে কি লিখবেন? নট আ লিটল। আর যদি লিটল থাকে তাহলে কি লিখবেন? নট মাচ। তাহলে আমাদের এখানে 4টা রুলস হয়ে গেছে, একটার ভিতরে দেখেন 4টা হয়ে গেছে। যদি আপনি অ্যাফার্মেটিভে দেখেন many, there are many students in this class, there are not a few students in this class. যদি বলেন there are few students in this class, there are not many students in this class. এরপর হচ্ছে মাছ, যদি বলে মাছ তাহলে কি হবে এটা? not a little. There is much water in this pot, তাহলে কি হবে? there is not a little water, there is not a little water in this pot. আর লিটল থাকলে নট মাচ। তাহলে শুধুমাত্র এই ওয়ার্ডগুলোর জায়গায় আপনি এই ওয়ার্ডগুলো বসাবেন, আর কোনো কাজ নাই। এখন এখানে একটা বোনাস দিয়ে দিই, যদি কখনো দেখেন ভেরি থাকে, কি থাকে? ভেরি থাকে। ভেরি মানে তো অনেক, ভেরি থাকলে নট এ লিটল বসেন, নট আ লিটল, শেষ। ভেরি থাকলে ভেরির পরিবর্তে নট এ লিটল দিয়ে দিবেন। মোটামুটি রুলস থেকে যা শেখা শেষ। এখন একটা হচ্ছে আপনার হচ্ছে ব্যতিক্রম রুলস, তবে এটা অনেক গুরুত্বপূর্ণ। আমরা কয়েকটা সেন্টেন্স শিখি, তাহলে আমার মনে হয় যেগুলো শিখতে পেরেছি। এখন আসেন, এই রুলসটা হচ্ছে সবচেয়ে বেশি আসে, তবে এই রুলসটা একটু আমাদের কিছুটা জানতে হয় আপনার। মূলত আমরা যদি বলি যে আমাদের ভোকাবুলারি কিছুটা জানতে হয়, তাছাড়া এটা হবে না। প্রথমত দেখেন, কোন একটা সেন্টেন্স লিখলাম যে হি sings very well, এই যে একটা সেন্টেন্স, এটাকে বললো পাশে যে নেগেটিভ করতে হবে। তাহলে আমি এটাকে নেগেটিভ করব, জাস্ট সেন্টেন্স চেঞ্জ করব, কিন্তু অর্থ চেঞ্জ করা যাবে না। এটাই হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স। তাহলে আমি কি লিখব? প্রথমত হচ্ছে এই যে ওয়েল, এইটার আমার বিপরীত শব্দ লাগবে, আর একটা নট বসাতে হবে। যেমন তাহলে কি লিখব? he doesn't sing, he does not sing well আছে না? he does not sing very well, তাহলে আমরা লিটল ওয়েল দিতে, ভেরি পরিবর্তে নট এ লিটল দেওয়া যায়। he does not, একদম এটা তো আরো সহজ রুলস, এটা তো আমরা এটা নিয়ে আসছি এখানে, এটা আরো করে দেন, এভাবে লেখেন। যেহেতু ভেরি আছে তাহলে কি লিখবেন? he sings not a little well। হয়ে গেছে, এটা আরো সহজ। ভেরি পাইছেন, আর কোনো রুলস দেখার দরকার নাই। কিন্তু আপনাকে যেটা বলতে চেয়েছিলাম, ধরেন হচ্ছে আমরা বললাম হি ইজ অ্যাক্টিভ, তাহলে এটাকে আমরা কি করব? নেগেটিভ করব, এরকম অর্থ। তাহলে কি করবেন? হি ইজ অ্যাক্টিভ। এটাকে আমাদের, তাহলে অ্যাক্টিভের বিপরীত শব্দ কি? ইনঅ্যাক্টিভ। তাহলে কি লিখবো আমরা? হি ইজ নট ইনঅ্যাক্টিভ। এর মানে কি? সে অ্যাক্টিভ, সে ইনঅ্যাক্টিভ না, এর মানে তিনি অ্যাক্টিভ। হি ইজ আ গুড বয়, সেন্টেন্স বললাম, হি ইজ আ গুড বয়, হি ইজ নট এ ব্যাড বয়, হি ইজ an honest man, he is not a dishonest man. Dhaka is an old city, Dhaka is not a new city. এরপর হচ্ছে আমরা বলতে পারি হি ইজ ভেরি পাঞ্চুয়াল, হি ইজ নট লেট। মানে এরকম ভাবে সেন্টেন্সগুলো করতে হবে। সাধারণত আমাদের প্রথম কাজ হচ্ছে ওই অ্যাডজেক্টিভটা, ওই ওয়ার্ডটার একটা বিপরীত শব্দ নিতে হবে, এরপরে সেন্টেন্সে একটা নট ইউজ করতে হবে, তাহলে মোটামুটি আমাদের শেষ হয়ে যাবে। তাহলে এইভাবে মোটামুটি আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ যেগুলো আছে, এই কয়েকটা রুলস পড়লেই আপনারা এখান থেকে কমন পাবেন ইনশাআল্লাহ। তো আমরা পরবর্তী ক্লাস হচ্ছে বাকি ক্লাসগুলা, তো যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই দয়া করে একটা সাবস্ক্রাইব করবেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।